আপনি কি কখনো ভেবেছেন যে ছেলেটি সারাদিন আবর্জনা কুড়ায় সে একটি পুরো ট্রেনের ভাগ্য বদলে দিতে পারে? শান্তাপুর জাংশনে একটি ট্রেন নিথর হয়ে দাঁড়িয়েছিল। অফিসাররা ক্লান্ত হয়ে পড়েছিলেন, যাত্রীরা অপেক্ষায় ছিলেন। আর তখনই ছেঁড়া পোশাকে এক 18 বছরের ছেলে ইঞ্জিনের নিচে বসে পড়ল। কেউ তার নাম জিজ্ঞেস করেনি, কেউ তাকে বিশ্বাস করেনি। তার নাম ছিল আব্দুল। আর পরবর্তী 25 মিনিটে রেলওয়ের নিয়ম নয়, বরং তার বুদ্ধি কথা বলতে যাচ্ছিল। বন্ধুরা, গল্পে এগিয়ে যাওয়ার আগে একটি ছোট কথা। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষ 5 মিনিট শুধু আব্দুলের জীবন নয়, আপনার চিন্তা ভাবনাও বদলে দেবে। আর যদি আপনার মনে হয় যে যোগ্যতা পোশাক দিয়ে চেনা যায় না, তবে লাইক অবশ্যই করুন, সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি সেই সব মানুষের কাছে পৌঁছে দিন যারা আজও অবহেলিত। বন্ধুরা, আসুন এবার এই গল্পটি শুরু থেকে দেখি। শান্তাপুর রেলওয়ে জাংশন থেকে একটু এগিয়ে পুরনো মালগুদামের পাশের রেল লাইনে একটি ছেলে ঝুঁকেছিল। হাতে ছেঁড়া বস্তা, পায়ে ক্ষয় হওয়া চটি আর গায়ে এমন পুরনো কাপড় যা অনেক আগেই নতুন হওয়া ছেড়ে দিয়েছিল। সেই ছেলেটির নাম ছিল আব্দুল। বয়স 18 বছর, কিন্তু মুখটা এমন যেন জীবন তার কাছে বয়সের আগেই অনেক কিছু চেয়ে নিয়েছে। চোখ দুটো তীক্ষ্ণ ছিল এবং দেখার ধরন আলাদা। সে জিনিসগুলোকে শুধু দেখত না, সেগুলো বোঝার চেষ্টা করত। আব্দুল রোজ এখানেই আবর্জনা কুড়াত। প্লাস্টিকের বোতল, মরচে ধরা লোহার টুকরো, কখনো কোনো কোটার ঢাকনা, যা পেত বস্তায় ভরে নিত। এটাই ছিল তার দিন, এটাই তার আয়। আজও সে তাই করছিল। কিন্তু আজ পরিবেশ কিছুটা বদলে গিয়েছিল। সেই লাইনেই একটি পুরো ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। না ইঞ্জিনের আওয়াজ, না বাঁশি, না চাকার নড়াচড়া, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা। আব্দুল আবর্জনা তুলতে তুলতে মাথা তুলল। তার নজর সরাসরি ইঞ্জিনের উপর পড়ল। ট্রেনের লোকো পাইলট নিচে নেমে এসেছিলেন। পাশেই 3জন রেলওয়ে কর্মকর্তা নিজেদের মধ্যে কথা বলছিলেন। রামকিষাণ শর্মা, ট্রেনের ড্রাইভার, বারবার ইঞ্জিনের দিকে তাকাচ্ছিলেন। তার মুখে বিরক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। বিনোদ তিওয়ারির গলায় খিটখিকে ভাবছিল, আর সুনীল পাতিল বারবার ঘড়ি দেখছিলেন। তৃতীয় কর্মকর্তা ইরফান খান চুপচাপ সব দেখছিলেন। আব্দুলের কাছে এটা অদ্ভুত লাগল। ট্রেন এখানে থামত, কিন্তু এতক্ষণ ঝরে এবং এইভাবে একদম চুপচাপ এমনটা কমই হতো। সে ধীরে ধীরে লাইন থেকে সরে ট্রেনের দিকে এগিয়ে গেল। পায়ে ভয় ছিল না, কিন্তু এক ধরনের অভ্যেস ছিল, ধীর চাল, কিছুটা ঝুঁকে থাকা মাথা। সে ইঞ্জিনের কাছে পৌঁছালো এবং হালকা সম্মানে ভরা গলায় বলল, সাহেব, অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে আছে, কি হয়েছে? রামকিষাণ শর্মা ঘুরে তাকালেন। নজর প্রথমে ছেঁড়া পোশাকে গেল, তারপর বস্তায়, তারপর আব্দুলের মুখে। তোমার কি দরকার? তিনি কর্কশ স্বরে বললেন, যাও এখান থেকে, নিজের কাজ করো, আবর্জনা কুড়ো। আব্দুল কিছু বলল না, সে মাথা নিচু করে নিল। এই উত্তর তার কাছে নতুন ছিল না। সে পিছিয়ে গেল, কিন্তু তার চোখ ট্রেন থেকে সরল না। সে কিছুটা দূরে দাঁড়িয়ে ইঞ্জিনটা দেখতে লাগল। নিচে উকি দিত, চাকার দিকে নজর দিত, তার এবং পাইপগুলো মন দিয়ে দেখত। রেল কর্মকর্তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। সময় বয়ে যাচ্ছিল। যাত্রীরা জানালা দিয়ে উকি দিতে শুরু করেছিলেন। আব্দুল এখন আর আবর্জনা কুড়াচ্ছিল না। তার বস্তা মাটিতে পড়েছিল। তার পুরো মনোযোগ ছিল ট্রেনের ওপর। তার ভ্রু কোঁচকে ছিল, যেন মাথার ভেতর কিছু যোগ বিয়োগ করছে। সে অনেক ট্রেন দেখেছিল, চলন্ত, থামানো এবং খারাপ হয়ে যাওয়াও। আজ যা হচ্ছিল তা তার ঠিক মনে হচ্ছিল না। সে এক পা আরও এগিয়ে গেল। তখনই বিনোদ তিওয়ারির জোরালো কণ্ঠস্বর শোনা গেল, এই, এখানে কেন ঘুরছিস? ভাগ এখান থেকে। আব্দুল থেমে গেল। সে এক মুহূর্তের জন্য ইঞ্জিনটা দেখল, তারপর কর্মকর্তাদের। তার মুখে রাগ ছিল না, ভয়ও ছিল না, শুধু এক গভীর গাম্ভীর্য। আর সেই মুহূর্তেই শান্তাপুর জংশনের সেই রেললাইনে এক আবর্জনা কুড়ালো ছেলের ভেতর কিছু বদলাতে শুরু করেছিল। এমন কিছু যা তখনও কেউ দেখতে পাচ্ছিল না। আব্দুল সেখানেই দাঁড়িয়ে থাকল, একটু দূরে, কিন্তু পুরোপুরি সতর্ক। রেল কর্মকর্তাদের কথাবার্তা এখন পরিষ্কার শোনা যাচ্ছিল। গলার স্বরে বিরক্তি ছিল, আর শব্দের মাঝে চিন্তা লুকিয়েছিল। বিনোদ তিওয়ারি ইঞ্জিনের দিকে ইশারা করে বললেন, বোঝা যাচ্ছে না সমস্যা কোথায়? ওপর থেকে তো সব ঠিকই মনে হচ্ছে। সুনীল পাতিল ঘড়ি দেখে উত্তর দিলেন, স্টেশন থেকে টিম আসতে দেরি আছে, যাত্রীরা হয়রান হচ্ছে। রামকিষাণ শর্মা বারবার ইঞ্জিনের আশেপাশে ঘুরছিলেন। তিনি কখনো পাইপ দেখছিলেন, কখনো তার, আর বারবার কপাল কুঁচকে নিচ্ছিলেন। আব্দুল এসব দেখছিল। সে ইঞ্জিনের শব্দ নয়, তার নিস্তব্ধতা শুনছিল। সে মন দিয়ে দেখল, নিচে একটি পাইপের কাছে হালকা বাষ্পের মতো কিছু একটা উঠে আবার মিলিয়ে যাচ্ছে। তার মুখে এক হালকা অস্বস্তি ফুটে উঠল। সে আবার এগিয়ে গেল। এবার তার চালে দ্বিধা কম ছিল। সে পরিষ্কার গলায় বলল, সাহেব, যদি কিছু মনে না করেন, তবে একটি কথা বলি। 3জন কর্মকর্তা একসঙ্গে ঘুরে তাকালেন। বিনোদ তিওয়ারি আর চোখে দেখলেন,
আবার কি? বলেছি না এখান থেকে সরে যা। আব্দুল থামল না। ইঞ্জিনের নিচের পাইপটা। বাক্য শেষ করার আগে সে এক মুহূর্ত থেমে দেখল ওটা বেশি গরম হচ্ছে। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেলেন। তারপর সুনীল পাটিল হেসে উঠলেন। বাহ, এখন আবর্জনা কুড়ানিরাও ইঞ্জিনিয়ার হতে শুরু করেছে। রামকিষাণ শর্মা বিরক্ত হয়ে বললেন, অনেক হয়েছে, এখান থেকে যা। আব্দুলের মুখ লাল হয়ে গেল, কিন্তু সে গলা চড়াল না। আমি রোজ এখানে থাকি সাহেব, সে বলল। ট্রেন দেখি, যখন চলে তখন আওয়াজ আলাদা হয়। আজ সেই আওয়াজ নেই। বিনোদ তিওয়ারি টিপ্পনি কাটলেন, আওয়াজ নেই? আরে একে তো সব জানা আছে। কিন্তু ইরফান খান এতক্ষণ চুপ ছিলেন। তিনি আব্দুলকে মন দিয়ে দেখলেন। ছেঁড়া কাপড়, নোংরা হাত, কিন্তু চোখে ভয় ছিল না। তুমি এসব কি করে জানো? তিনি জিজ্ঞেস করলেন। আব্দুল কাঁধ ঝাঁকাল। দেখে দেখে, শুনে শুনে। কয়েক মুহূর্তের নীরবতা ছেয়ে গেল। যাত্রীরা এখন জানালা গিয়ে বাইরে তাকাচ্ছিলেন। কেউ মোবাইলে সময় দেখছিলেন, কেউ অস্বস্তিতে সিটে নড়াচড়া করছিলেন। বিনোদ তিওয়ারি দীর্ঘশ্বাস ফেললেন। পাগলামি, তিনি বিড়বিড় করলেন। তারপর ইরফান খানের দিকে তাকিয়ে বললেন, যতক্ষণ স্টেশন থেকে কেউ আসছে না। তিনি থেমে বললেন, একেও হাত সাফ করতে দাও। সুনীল পাটিল অবাক হয়ে তাকালেন। সত্যি? ইরফান খান মাথা নাড়লেন। শুধু দেখতে দাও, এমনিতে আমাদের হারাবার কি আছে? আব্দুল তাদের দিকে তাকাল। সে এখনও পুরোপুরি বিশ্বাস পায়নি, কিন্তু প্রথমবার তাকে তাড়িয়ে দেওয়া হয়নি। সে জানত এখন সে যা করবে তার ওপর সবার নজর থাকবে। আর যদি সে ভুল হয়, তবে এই শেষ সুযোগটুকুও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। আব্দুল বস্তাটি একপাশে রাখল। ধীরে ধীরে ইঞ্জিনের দিকে এগিয়ে গেল। শান্তাপুর জাংশনের সেই রেললাইনে এখন প্রতিটি সেকেন্ড ভারী হয়ে উঠছিল। কারণ এখন প্রশ্ন শুধু ট্রেনের ছিল না, প্রশ্ন ছিল এক আবর্জনা কুড়ানো ছেলের বুদ্ধির। আব্দুল ইঞ্জিনের কাছে পৌঁছল, তখন সেই জায়গাটা হঠাৎ ছোট মনে হতে লাগল। ৩ জন কর্মকর্তা, একজন ড্রাইভার আর দূর থেকে উকি দেওয়া যাত্রীদের চোখ সব একই দিকে ছিল। সে প্রথমে মাটিতে পড়ে থাকা নিজের বস্তাটি একপাশে সরাল, তারপর ঝুঁকে ইঞ্জিনের নিচে দেখল। কয়েক সেকেন্ড পর্যন্ত সে শুধু দেখতে লাগল, না ছুঁয়ে না বলে। রামকিষাণ শর্মা অস্থির হয়ে বললেন, কিছু বুঝতে পারছ নাকি অন্যি দাঁড়িয়ে থাকবে? আব্দুল উত্তর দিল না। তার নজর একটি মোটা পাইপের উপর আটকে গিয়েছিল। সেই পাইপটি একটু বাঁকা ছিল, আর তার কাছে জমে থাকা মরচেগুলো একদম তাজা মনে হচ্ছিল। সে হাত বাড়িয়েও হঠাৎ থামিয়ে দিল। না ছুঁয়ে কি দেখছিস? সুনীল পাতিল ব্যঙ্গ করে জিজ্ঞেস করলেন। আব্দুল ধীরে বলল, এখানে গরম বেশি। বিনোদ তিওয়ারি হেসে উঠলেন। আরে ভাই, ইঞ্জিন গরম তো হবেই। আব্দুল মাথা নাড়ল। এতটা নয়। এবার ইরফান খান মন দিয়ে শুনলেন। এতটা কেন নয়? তিনি জিজ্ঞেস করলেন। আব্দুল পাইপের দিকে ইশারা করল। যখন ট্রেন চলে তখন হাওয়া নিচ দিয়ে বাইরে বেরিয়ে যায়। আজ হাওয়া আটকে আছে, তাই গরম বাড়ছে। কিছুক্ষণ কেউ কিছু বললেন না। বিনোদ তিওয়ারি ইরফানের দিকে তাকালেন, তারপর আব্দুলের দিকে। তুই এসব কোথা থেকে শিখে এসেছিস? আব্দুল শান্ত স্বরে বলল, শিখিনি সাহেব, দেখেছি প্রতিদিন। সে ইঞ্জিনের নিচে বসতে বসতে বলল, এই জোরটা। তার আঙুল একটি জায়গায় থেমে গেল। এটা ঢিলে হয়েছিল, তারপর জোর করে কষানো হয়েছে। রামকিষণ শর্মা চমকে গেলেন। এই কথাটি তো। তিনি থেমে গেলেন। এটা তো কালো বলা হয়েছিল। সুনীল পাতিলের হাসি এখন উধাও। সে ঘড়ি দেখল, তারপর ইঞ্জিনকে। আব্দুল পাশে পড়ে থাকা একটি পুরনো সরঞ্জাম তুলল। সে না তাকিয়েই জিজ্ঞেস করল, ছুতে দেব? বিনোদ তিওয়ারি রাগে মুখ খুললেন, কিন্তু ইরফান খান হাত তুলে তাকে থামিয়ে দিলেন। করতে দাও, তিনি বললেন। আব্দুল সরঞ্জামটি ধীরে লাগাল। কোনো ঝাঁকুনি নয়, কোনো তাড়াহুড়ো নয়। তার কপালে ঘাম জমে গিয়েছিল, রোদ চড়া হয়ে উঠেছিল, কিন্তু তার হাত ছিল স্থির। সে জোরটি কিছুটা ঢিলা করল, তারপর পাইপটিকে খুব হালকাভাবে সোজা করার চেষ্টা করল। হঠাৎ ইঞ্জিনের ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ এলো। রামকিষাণ শর্মা ঘাবড়ে গিয়ে বললেন, এটা কি হলো? আব্দুল তৎক্ষণাৎ হাত থামিয়ে দিল। সে মাথা তুলে ইঞ্জিনের দিকে তাকাল, যেন তার নাড়ি পরীক্ষা করছে। ঠিক আছে, সে বলল, এটা সঠিক আওয়াজ। এখন সবার শ্বাস ধীর হয়ে গিয়েছিল। বিনোদ তিওয়ারির মুখে প্রথমবার চিন্তা স্পষ্ট দেখা গেল। যদি এটা ভুল বেরোয়? তিনি কথা অসম্পূর্ণ রাখেন। আব্দুল তার দিকে তাকাল। তার চোখে ভয় ছিল না। তবে আমি এখানেই আছি, সে বলল। সেই একটি বাক্যের পর আর কোনো হাসি তামাশা রইল না, কোনো খোঁচা রইল না। শান্তাপুর জাংশনের সেই লাইনে এখন প্রশ্ন বদলে গিয়েছিল। এখন প্রশ্ন এটা ছিল না যে এই ছেলেটি কে। এখন প্রশ্ন ছিল যে এই ছেলেটি কি সত্যি ঠিক। আর উত্তর আসা এখনও বাকি ছিল। আব্দুল এখন ইঞ্জিনের ঠিক নিচে বসেছিল।
রোদ সরাসরি তার কাঁধে পড়ছিল। তেল আর ধুলো তার হাতে মিশে গিয়েছিল, কিন্তু তার মুখে হড়বড়ি ছিল না। সে সরঞ্জামটি একপাশে রাখল, তারপর পাইপ আর জোরটি মন দিয়ে দেখল, যেন কোনো মিস্ত্রি নয়, বরং কোনো ডাক্তার রোগীর নাড়ি দেখছে। রামকিষাণ শর্মা পাশেই দাঁড়িয়েছিলেন, তার মুখে ভয় স্পষ্ট ছিল। বেশি দেরি করো না, তিনি বললেন, ট্রেন আগেই অনেক লেট হয়ে গেছে। আব্দুল মাথা নাড়ল। তাড়াহুড়োয় করা কাজ প্রায়ই আবার করতে হয়। বিনোদ তিওয়ারি বিরক্ত হয়ে শুনলেন, কিন্তু কিছু বললেন না। এখন পরিস্থিতি এমন ছিল না যে তিনি মজা করতে পারেন। আব্দুল ধীরে ধীরে জোরটি আবার ঢিলা করল, খুব সামান্য, যাতে পাইপটি নিজের জায়গায় শ্বাস নিতে পারে। তার হাত কাঁপছিল না, কিন্তু ঘাম অনবরত ঝরছিল। প্রতিটি নড়াচড়ার পর সে থামত, দেখত এবং শুনত। ইঞ্জিনের ভেতর শব্দ বদলাচ্ছিল, কখনো হালকা, কখনো ভারী। সুনীল পাটিল ঘড়ি দেখলেন। 15 মিনিট হয়ে গেল। তিনি নিচু স্বরে বললেন। ইরফান খান এখনও চুপ ছিলেন। তিনি আব্দুলের প্রতিটি মুভমেন্ট দেখছিলেন, না টুকে না থামিয়ে। আব্দুল পাইপটিকে কিছুটা মোড়াল, তারপর ক্ল্যাম্পটি কষতে শুরু করল, প্রতিটি প্যাচ ভেবেচিন্তে। হঠাৎ ইঞ্জিনের ভেতর থেকে একটি জোরালো শব্দ এলো। রামকিষাণ শর্মা ঘাবড়ে গেলেন। এটা কি হলো? আব্দুল তখনই হাত থামিয়ে দিল। সে ইঞ্জিনের দিকে তাকালো, তারপর চোখ বন্ধ করে নিল। 2 সেকেন্ড, 3 সেকেন্ড। ঠিক আছে, সে বলল, ভয়ের কিছু নেই। বিনোদ তিওয়ারি দীর্ঘশ্বাস ফেললেন। যদি এটা না চলে? তিনি থেমে গেলেন। শব্দগুলো পূর্ণ হল না। আব্দুল শেষবারের মতো ক্ল্যাম্পটি কষে দিল, তারপর ধীরে ধীরে ইঞ্জিনের নিচ থেকে বেরিয়ে এলো। সে হাত ঝাড়ল, কাপড় আরও নোংরা হয়ে গেল। এখন স্টার্ট করে দেখুন, সে বলল। 3 কর্মকর্তার নজর রামকিষাণ শর্মার উপর পড়ল। ড্রাইভার সুইচ ঘোরালেন। প্রথমবার ইঞ্জিন নড়ল, কিন্তু চলল না। দ্বিতীয়বার একটি ভারী আওয়াজ এলো। সুনীল পাটিলের শ্বাস আটকে গেল। তৃতীয়বার ইঞ্জিন পুরো শক্তি নিয়ে চলতে শুরু করল। পুরো কাঠামোটি কেঁপে উঠল, যেন দীর্ঘ সময় পর কেউ তাকে জাগিয়ে দিয়েছে। কিছুক্ষণ কেউ কিছু বললেন না। তারপর রামকিষাণ শর্মা ইঞ্জিন বন্ধ করলেন এবং পুনরায় স্টার্ট করলেন। এবার আওয়াজ পরিষ্কার ছিল, সুষম, ঠিক যেমন হওয়া উচিত। ইরফান খান ধীরে মাথা নাড়লেন। বিনোদ তিওয়ারি আব্দুলের দিকে তাকালেন। তার চোখে এখন অহংকার ছিল না। আব্দুল মাটিতে বসে পড়ল। সে দীর্ঘশ্বাস নিল। 20 মিনিট পূর্ণ হয়ে গিয়েছিল, আর সেই 20 মিনিটে একটি থমকে থাকা ট্রেনের সাথে সাথে অনেক মানুষের চিন্তাভাবনাও নড়ে গিয়েছিল। এখন শুধু একটি শেষ সত্য সামনে আসা বাকি। ইঞ্জিনের আওয়াজ এখন স্থির ছিল, না সেই ভারী ঘরঘরানি, না সেই ভাঙা নিস্তব্ধতা, শুধু এক সমান ও নির্ভরযোগ্য ধ্বনি। রামকিষাণ শর্মা ইঞ্জিনকে কিছুক্ষণ এভাবেই চলতে দিলেন। তার চোখ প্রতিটি মিটারের ওপর ছিল, হাত লিভারে ঠেকানো, যেন সামান্য গড়বড় হলেই সব থামিয়ে দেবেন। কিন্তু গড়বড় হল না। তিনি ধীরে ট্রেনটিকে এগিয়ে নিলেন। চাকা লাইনের ওপর গড়ালো, লোহা লোহাকে আঁকড়ে ধরল, আর ট্রেন চলতে শুরু করল। প্রথমে ধীর, তারপর কিছুটা দ্রুত। শান্তাপুর জংশনের সেই অংশে যে নীরবতা জমেছিল তা ভাঙতে শুরু করল। যাত্রীদের মুখ জানালার ওপর ফুটে উঠল। কেউ স্বস্তির নিঃশ্বাস নিলেন, কেউ মোবাইল নিচে রাখলেন, কেউ নিচে দাঁড়িয়ে থাকা লোকেদের দিকে উৎসুক হয়ে তাকালেন। ট্রেন কিছুটা দূরে গিয়ে থামল, তারপর পুনরায় এগিয়ে গেল। এখন তাতে কোনো দ্বিধা ছিল না। সুনীল পাটিল নিচু স্বরে বললেন, ঠিকই চলছে। বিনোদ তিওয়ারি কিছু বললেন না। তার নজর এখনও আব্দুলের ওপর আটকে ছিল। আব্দুল লাইনের পাশে দাঁড়িয়েছিল, হাত কালো ছিল, কাপড় আগের চেয়েও বেশি নোংরা, কিন্তু তার পিঠ ছিল সোজা। সে ট্রেনটিকে যেতে দেখছিল, যেন নিজের কাউকে সহি সালামত যেতে দেখছে। রামকিষাণ শর্মা ইঞ্জিন থেকে নামলেন। তিনি এক মুহূর্ত আব্দুলের দিকে তাকালেন, তারপর ইরফান খানের দিকে। যদি এ না থাকত, তবে জানি না কতক্ষণ থেমে থাকতে হতো। ইরফান খান মাথা নাড়লেন। হ্যাঁ। বিনোদ তিওয়ারি গলা পরিষ্কার করলেন। তার শব্দগুলো কিছুটা ভারী ছিল। 20 মিনিটেও সেটা করে দিল, যা আমরা করতে পারিনি। আব্দুল এটা শুনল, কিন্তু সে কিছু বলল না। সে মাটিতে পড়ে থাকা নিজের বস্তাটি তুলে নিল। তার জন্য কাজ শেষ হয়ে গিয়েছিল। সে ফিরতে শুরু করল। পেছন থেকে আওয়াজ এলো, আরে দাঁড়াও। আব্দুল থমকালো, ধীরে ঘুরে তাকালো। ইরফান খান তার দিকে এগিয়ে এলেন। তার হাতে একটি রুমাল ছিল। হাত পরিষ্কার করে নাও, তিনি বললেন। আব্দুল রুমালটি নিল। তার আঙুলগুলো হালকা কেঁপে উঠল। এটা প্রথমবার ছিল না যখন সে হাত নোংরা করেছিল, কিন্তু এটা প্রথমবার ছিল যখন কেউ সেগুলো পরিষ্কার করার জন্য কিছু দিয়েছিল। রামকিষাণ শর্মা বললেন, নাম কি তোর? আব্দুল জবাব দিল, আব্দুল। নাম শুনে বিনোদ তিওয়ারি তাকে মন দিয়ে দেখলেন, তারপর কয়েক মুহূর্ত চুপ থাকলেন। আব্দুল, তিনি বললেন, আজ যদি ট্রেন চলে থাকে তবে তাতে তোরও হাত আছে। আব্দুল মাথা নিচু করে নিল।
সে প্রশংসায় অভ্যস্ত ছিল না। ট্রেন এখন পুরোপুরি এগিয়ে গেছে, লাইন ফাঁকা, রোদ সেখানেই ছিল, ধুলো সেখানেই ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থাকা লোকেদের ভেতর কিছু বোধে গিয়েছিল। আব্দুল বস্তা কাঁধে নিল। এক মুহূর্তের জন্য সে ইঞ্জিনের দিকে তাকালো, তারপর জংশনের দিকে। সে জানত না আগে কি হবে, কিন্তু এটুকু নিশ্চিত ছিল আজ শান্তাপুর জংশনের সেই লাইনে সে শুধু এক আবর্জনা কুড়ানো ছেলে হয়ে থাকেনি। আর এই কথাটি সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ মনে মনে অনুভব করে নিয়েছিল। ট্রেনের আওয়াজ এখন দূরে চলে গেছে, লাইন আবার ফাঁকা, বাতাসে শুধু হালকা গরম আর তেলের গন্ধ বাকি ছিল। আব্দুল সেখানেই দাঁড়িয়েছিল, এক হাতে বস্তা, অন্য হাতে রুমাল। সে রুমাল দিয়ে হাত মুছল, কিন্তু আঙ্গুলে লেগে থাকা কিছু দাগ তাও গেল না। সেই দাগগুলো তার খারাপ লাগল না, আজ প্রথমবার সেগুলো দেখে তার লজ্জা পেল না। ইরফান খান কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। তিনি আব্দুলকে ইশারায় কাছে ডাকলেন। রোজ এখানেই থাকো? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ সাহেব, আব্দুল বলল, মালগুদামের পেছনে। ইরফান খান পকেট থেকে মোবাইল বের করলেন, কারো সাথে কথা বললেন। খুব দীর্ঘ নয়, মাত্র ২-৩টি বাক্য, তারপর কল কেটে দিলেন। খিদে পেয়েছে? তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন। আব্দুল কয়েক মুহূর্ত চুপ থেকে হালকা মাথা নাড়ল। পাশেই স্টেশন থেকে একটি ছোট গাড়ি এলো, তাতে একটি ব্যাগ রাখা ছিল। ইরফান খান ব্যাগটি আব্দুলের দিকে এগিয়ে দিলেন। নিয়ে নাও। আব্দুল ব্যাগটি খুলল। ভেতরে পরিষ্কার কাপড়ের এক সেট ছিল, সাধারণ শার্ট এবং প্যান্ট, একজোড়া নতুন চটি আর খাবারের প্যাকেট। আব্দুলের চোখ ভরে এলো, সে তখনই মুখ ফিরিয়ে নিল। কাঁদবার দরকার নেই, ইরফান খান বললেন, এটা দয়া নয়। তারপর তিনি একটি কাগজ বের করে আব্দুলের হাতে দিলেন। কাল সকালে শান্তাপুর জংশনে চলে এসো, অফিসের পেছনে, আবর্জনা কোড়াবার জন্য নয়। আব্দুল কাগজটিকে খুব সাবধানে ধরল, যেন ওটা কাগজ নয় বরং কোনো নাজুক জিনিস। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। ইরফান খান শুধু এইটুকু বললেন, তোর মতো মানুষ যদি সঠিক জায়গায় পৌঁছে যায় তবে অনেক কিছু শিখতে পারে। তিনি চলে গেলেন। আব্দুল সেখানেই বসে পড়ল রেল লাইনের ধারে। সে নতুন কাপড়গুলো বের করল, পুরনো কাপড়গুলো দেখল, তারপর নতুনগুলো পরে নিল। কাপড় বদলাতেই পৃথিবী বদলে গেল না। লাইন সেটাই ছিল, ধুলো সেটাই ছিল, কিন্তু তার দাঁড়িয়ে থাকার ধরন কিছুটা বদলে গেল। সে নতুন চটি পরল, পায়ে কামড় কম লাগল, খাবার খুলল, প্রথম লোকমা নিল। তার চোখ দিয়ে একটি অশ্রু পড়ল, খিদের নয়, সম্মানের। সে বস্তাটি তুলল, তারপর কিছু ভেবে সেটা নিচে রেখে দিল। আজকের জন্য অনেক হয়েছে। আব্দুল একবার শান্তাপুর জংশনের দিকে তাকাল, তারপর সেই লাইনের দিকে যেখানে কিছুক্ষণ আগে ট্রেনটি দাঁড়িয়েছিল। সে জানত কালও কঠিন হবে, কিন্তু আজকের মতো দিন হয়তো আর কখনো আসবে না। ৫ মিনিট, মাত্র ৫ মিনিট, এটুকুই সময় কাউকে আবর্জনা কুড়ানো থেকে একটি সুযোগ পাওয়া মানুষ বানানোর জন্য যথেষ্ট। আব্দুল কদম বাড়াল। জীবন এখনও সহজ হয়নি, কিন্তু এখন সেটা শুধু সহ্য করার মতো নয়, এখন তাতে এগিয়ে যাওয়ার একটি দিক ছিল। আর এটাই ছিল সবচেয়ে বড় শুরু। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তবে একে এখানেই ছেড়ে দেবেন না। একে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি সেই সব লোকেদের কাছে পৌঁছে দিন যারা আজও পোশাক দিয়ে নয় বরং পরিস্থিতি দিয়েছে না যায়। কারণ হতে পারে পরবর্তী আব্দুল আপনার আশেপাশে কোথাও আছে।